দেন নাই, প্রোক্লেমেশন প্রক্লেমেশন বানানো হয় নাই। না প্রোক্লেমেশন না, দেখেন প্রোক্লেমেশন বানায় সবাইকে দেওয়া হয় নাই, যে প্রোক্লেমেশন ফাইনাল করে সবাইকে দেওয়া ফাইনাল হয়েছে। না, একটা এটা ড্রাফট কি করছেন কিনা, ড্রাফট করছেন হ্যাঁ কিনা? একটা ড্রাফট ছিল, এবং ড্রাফটটাকে সবাইকে পাঠানো হয়েছে, যে ওটা ওপেন, এটা ওপেন, এটা ওপেন, মানে এটা ব্যাপারটা ওপেন কি এন্ডেড এরকম ছিল। জনাব আব্দুল্লাহ, যে ব্যাপারটা কি এরকম যে আপনি একটা ড্রাফট করে পাঠাইছেন, মানে কমিউনিস্ট রেজিমে অনেকটা এরকম কথা কওয়া হইতো যে আমরা আসলে এই সভায় নেতার সিদ্ধান্ত সবাই মিলে সর্বসম্মতিক্রমে গ্রহণ করি, মানে আপনাদের সিদ্ধান্তই কি সবাই সর্বসম্মতি গ্রহণ করবে, নাকি ওই ড্রাফটের মধ্যে চেঞ্জ আসবে, না ওটা জায়গা আছে আছে? না না, ড্রাফটে যদি, হ্যাঁ ড্রাফটটা যদি চেঞ্জ নাই আসতো, ড্রাফটের যদি কোনো ধরনের নাই, তো আমরা তো হুম বলতাম যে ধরেন এই প্রোক্লামেশনটা দিলাম, এটা হুম হচ্ছে সবাই মাইনা নেন। হুম। আমরা তো এটা বলি নাই। আচ্ছা বলেন না আমরা তো। হচ্ছে একটা একটা স্ক্র্যাচ, এটা একটা স্ক্র্যাচ এখানে ওকে, ছিল, এবং সবার এখানে আপনি দেখেন আপনি যত নিশ্চিত, অংশীদারি আপনি রয়েছে। নিশ্চিত আপনারা যে ড্রাফটটা দিছেন সেই ড্রাফটটা সবাই সবার মতামত দিয়ে আইসা 15 তারিখের মধ্যে এটা আবার সবাই মাইনা সবাই এটার সাথে একমত হয়েও যাবো, যাদেরকে আপনারা পাঠাচ্ছেন আপনারা নিশ্চিত তাদের সাথে কথা হয়েছে আপনাদের? এখন যদি নিশ্চিত না হয়, সেক্ষেত্রে গভর্নমেন্ট যে প্রমিস দিয়েছে, সেই প্রমিসের ভায়োলেশন হবে, কিসের ভিত্তিতে সিম্পল। গভর্নমেন্ট এই প্রমিস দিল? গভর্নমেন্ট তো আরেক অংশীজনের মতামত জানে না, তাহলে আপনার কথা ঠিক হইলে না শুধু আপনাদের গভর্নমেন্ট মতামত জানে। না গভর্নমেন্ট যেহেতু বলেছে, আপনি ওই যে গতকালের যে এটা প্রেস রিলিজ দিয়েছে, হুম। প্রেস রিলিজ বলেছে, সেখানে স্পষ্ট ভাষায় বলেছে যে সকল অংশগ্রহণের ভিত্তিতে গভর্নমেন্ট নিজে ওকে, ইনিশিয়েটিভ নিবে, এবং সবার মধ্য দিয়ে যখন আসবে, তার মানে হচ্ছে গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি এখানে গভর্নমেন্ট এই নিয়েছে। প্রমিসটা যদি গভর্নমেন্ট এই 15 প্রমিসটা তারিখের, কেমনে করলো যখন গভর্নমেন্ট জানে না যে আরেকজন মানুষ কি বলবে? তো গভর্নমেন্ট যে জানে না, সেটা তো আর আমার সাথে আলোচনা করার নাই। ওয়েল তাহলে গভর্নমেন্ট গভর্নমেন্ট যদি এখন না, গভর্নমেন্ট অলরেডি জানে, গভর্নমেন্ট গভর্নমেন্ট অলরেডি জানে। না, যেহেতু গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়েছে, তার মানে জানে। ওকে, আমি যদি এটাকে আলোচনাতে আপনার আসি, কাছে লজিক্যাল মনে হচ্ছে ব্যাপারটা? অবজেক্টিভ ডিসকাশনে যদি আসি, আপনার কাছে অবজেক্টিভ লজিক্যাল? ডিসকাশনে যদি আসে, জি। গভর্নমেন্ট হুম দেখেন, আপনি 15 তারিখের পরে যদি প্রোক্লেমেশন না হয়, হুম। তাইলে কি হবে সেটা নিয়ে আপনি আলোচনা করতেছেন। আর আমি আলোচনা না করতেছি না কি না না গভর্নমেন্ট না যে, না 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 15 তারিখের পরে না, কিন্তু এই যে জনাব আব্দুল্লাহ, এই আমি আলোচনা করতেছি এই প্রোক্লেমেশনটা কিসের ভিত্তিতে বা কেমনে কইরা, প্রক্রিয়াটা কি, সবার মতামত কেমনে আসবে? আমি খালি এখানে দেখতেছি আপনার একটা প্রোক্লেমেশনের ড্রাফট কইরা, যেটাকে আপনি এখন স্ক্র্যাচ বলতেছেন, এইটা পাঠাইছেন বিভিন্ন লোকের কাছে। অন্য যারা অংশীজন আছে আপনারা ছাড়াও তো আরো কিছু অংশীজন থাকতে পারে, দুই একজন ও না, অথবা অর্ধেক থাকতে জন, পারে না ভাই, আপনারা একজন না তো থাকতে পারে। থাকতে তো পারে না, তাদের অবশ্যই মতামত আছে, তো, তাদের অবশ্যই মতামত আছে। যদি অ্যাকোমোডেট করতে হয়, তাহলে আপনারা তো জানেন না তারা এই আপনাদের স্ক্র্যাচের সাথে একমত হবে কি হবে না। আপনি বলতেছেন গভর্নমেন্ট জানলেও জানতে পারে, তো যদি না না গভর্নমেন্ট জানে, জানলেও জানতে পারে যদি না, গভর্নমেন্ট যেহেতু জানে, গভর্নমেন্ট যেহেতু গভর্নমেন্ট জানে জানে আরেকজন কি গভর্নমেন্ট কি প্রস্তাব দিবে? গভর্নমেন্ট যেহেতু জানে, এই কারণে ইনিশিয়েটিভ নিয়েছে। এখন আপনার যদি মনে হয়, যদি 15 তারিখের পরে যদি, বা হচ্ছে একটা আমরা আমাদের জায়গা থেকে 15 তারিখে আজকে বলেছি, যেটা ওকে, একদম দীর্ঘকাল, আমরা আমরা আমাদের জায়গা থেকে আজকে বলেছি 15 তারিখের মধ্যে হইতে হবে, কিন্তু এটা দীর্ঘকাল, এটা অনন্ত অসীম সময় ধরে তো এটা হওয়া সম্ভব না। তো ওকে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে 15 তারিখ বলেছি। গভর্নমেন্ট যদি সেটাকে ভায়োলেট করে, গভর্নমেন্ট যদি একটা সময় বলে যে না, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয় নাই, সেটা হয় নাই, তো সেই ওকে, জায়গা থেকে, বা এই পার্টি অ্যাকোমোডেট, মানে যদি বুঝতে গভর্নমেন্ট পারছি। যদি বলে যে এই এই রাজনৈতিক দল, এই এই অংশীজন আমার বা মনে এই হয় যে, আমার মনে হয় মানে যে, নাই, তখন সেটা আমার মনে হয় যে হাসান, আপনি একটু মানে প্রক্রিয়াটার ব্যাপারে পরে নিশ্চয়ই আরো ক্লিয়ার করবেন। এখন তো এটা মাত্রই আজকে 31 তারিখ, আপনি নিশ্চয়ই 1 2 না 3 ভাই, তারিখে আরো বেশি করে দেখবেন আর কি। এটা তো ক্লিয়ার ভাই, এটা তো না ক্লিয়ার না, প্রক্রিয়াটা, গভর্নমেন্ট। প্রক্রিয়াটা যে এটা কেমনে স্টেক হোল্ডারদের কাছে কি মতামত না হবে, কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হবে, এটাকে ডায়লগ ভিত্তিক মতামত নেওয়া হবে, মানে সবগুলি পক্ষ কিভাবে এক জায়গায় আসবে, এটা নিশ্চয়ই সেটার নেট একটা চলে গেছে প্রক্রিয়া আছে। মনে হয়। নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা নিশ্চয়ই আপনারা ফাইনাল করবেন, আমার অসুবিধা নাই, আপনারা ফাইনাল করেন আরও, কারণ এটা তো মাত্রই আপনারা জিনিসটা সামনে আসলো। হাওয়েভার আপনি অনুমতি দিলে আমি একটু পরের প্রশ্নে যাইতে পারি। পরের প্রশ্নের জি মধ্যে প্লিজ। থেকে বা পরের বিষয় যদি বলি যে মানে প্রশ্নটা এরকম করতে পারি যে আপনি নিজেকে যথেষ্ট, মানে এই প্রশ্নটার একটু লেয়ার আছে, এটার প্রথম প্রশ্নটা একটু করে নেই। আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা, দেশপ্রেমিক মনে করেন কিনা? আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি, তবে ও, এটা হচ্ছে, ওকে ফাইন, হ্যাঁ, ইয়েস না না, আপনি ইয়েস। আরেক লাইন বলেন, বলেন বলেন, অসুবিধা নেই, অসুবিধা না নেই। না, আমি দেশপ্রেমিক মনে করি। দেশপ্রেমিক মনে করেন, ওকে। জামায়াত ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা, একটা হচ্ছে সেনাবাহিনী, আরেকটা হচ্ছে জামায়াত। আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা। দুই হচ্ছে, যদি একমত না হন, দেশপ্রেমিক হইতে হলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হইতে হবে, আপনি কোনটা? আমি জামাত নেতার এই বক্তব্য আমি শুনি নাই। আমি কি পড়ে শোনাবো কোটেশন? আমি মানে দায়িত্ব আমি কোটেশন উনি শোনাই। জামায়াতের, যদি জামায়াত থেকে ধরেন এই ধরনের বক্তব্য যদি এসে থাকে, আমি
ধরনের বক্তব্য মানে আমি আমি জানি না এই ধরনের বক্তব্য উনি দিয়েছেন কিনা, আর যদি দিয়েও থাকেন তাহলে এটা নিয়ে আলোচনা, আমার জায়গা থেকে আমি আলোচনার জন্য এই বাইনার পজিশন আমি যেতে চাই না যে ওই পলিটিক্যাল পার্টি সাবস্ক্রিপশন করলেই আমি দেশপ্রেমিক। ওইটা হচ্ছে এক ধরনের একটা জিনিস, একটা প্যারোকিয়াল একটা হচ্ছে আইডিয়া যে আমি এই আইডিওলজি থাকলেই হচ্ছে আমি দেশপ্রেমিক, আর ওই আইডিওলজি হলে দেশপ্রেমিক না। এই ধরনের ধারণাতে আমি বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, ধরেন এটা এই বাইনারি ধারণাতে আপনি বিশ্বাস না করলেন, সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি? এই বিষয়ে আমার মন্তব্য করা, আমি জাস্ট একটা মানে একটা ডিসক্রিপশন দিতে পারবো। এই গণঅভ্যুত্থানে আহ, বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি অ্যাপ্রিসিয়েট করি। আবার কিছু কিছু জায়গায় অনেক ধরনের বক্তব্য এসেছে, বিবৃতি এসেছে, সেগুলো মনে হয় যে আহ, সেগুলো নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে এক্সিট টেক্সিট দেওয়ার ক্ষেত্রে। তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা 5ই আগস্টের পূর্বে, তারা মানে অন্য কোনো ডিসিশন নিতেও পারতো, দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো। তো তারা সেই জায়গায় যে তৎক্ষণকার সময় যে ভূমিকাটা রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই। তবে আহ সেনাবাহিনীর সার্বিক বিষয় যে এটা লিটমাস টেস্ট তো খালেদ ভাই নাই। এটা লিটমাস টেস্ট আপনি কেমনে করবেন যে ইভেন্ট বেসিসে লিটমাস টেস্ট হয় না যে এই ইভেন্টে দেশপ্রেমিক, ওই ইভেন্টে দেশপ্রেমিক, ওইভাবে কিন্তু দেশপ্রেমিকের লিটমাস টেস্ট নাই। কিন্তু এখন তো ইভেন্ট বেস মানে লিটমাস টেস্টও অনেক বেশি চলতেছে, তাই না? জুলাই আগস্টে চলতেছে। করেছিলেন, তার আগে কি করছেন? হাসনাত সাহেব ক্রোড়পত্রে লিখছেন কিনা, এগুলিও তো নানা ধরনের মানে কথা আসতেছে, কিন্তু সার্বিকভাবে আমি জিনিসটা লিখছি তো। দেখার জায়গা তো, সার্বিকভাবে দেখার জিনিসটা তো আসলে নাই। তো এইটা তো আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক হার্ট করে, যে মানে ধরেন এইটা। ভাই সার্বিকভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি আওয়ামী লীগকে রাখেন, এই সার্বিকভাবে যদি আপনি এই জায়গায় গত একটা দীর্ঘ সময় ধরে যে যেই রাজনৈতিক দলের কারণে খালেদ মহিউদ্দিনরা দেশে সাংবাদিকতা করতে পারে নাই, ওদেরকে যদি এই সার্বিক এই 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 ফরম্যাটে রাখেন, এই কম্প্রিহেন্সিভ এর ব্যাপারটায় রাখেন, তাইলে আওয়ামী লীগ ছাড়া ওই সার্বিকতার মধ্যে আমি সবাইকে রাখতে চাই, কিন্তু আচ্ছা এই জায়গায় আওয়ামী লীগ আসবে আচ্ছা, না। আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সবাইকে রাখতে চান। একটা প্রশ্ন চলে আসে যে আপনি আওয়ামী লীগকে মানে প্রশ্ন আমি অন্যভাবে করি, যে ধরেন এখন একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়ার, মানে যেই কথাগুলিকে মুজিববাদ হিসাবে বলা হইতেছে আর কি, সেইগুলিকে বাদ দেওয়ার। যেমন 31শে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান। এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা? কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ, 7 মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার, যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন। আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার, তার কথা বলে মানুষকে ইন্সপায়ার্ড করার। তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন, সেইটার কারণ কি? যে আপনারা পপুলিস্ট জায়গাটা থেকে, মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন, নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন, যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে? কোনটা, মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকারটা কৌশল? দুইটা তো দুই আচ্ছা। অবস্থান, তাই না? আচ্ছা, আমি আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন। এই মুজিববাদ হচ্ছে ওই আইডিয়াটা, আমি যখন আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো, তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে। অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি, এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি, তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাইতে পারবো। ক্যাম্পাসগুলোতে কি অবস্থা ছিল? ক্যাম্পাসগুলোতে অবস্থা ছিল, আপনি কোন একটা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়ান, আপনাকে দাবি জানাবেন আপনি 3 দিন, আর আপনাকে বাকি 5 দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোনো রাজনীতি করি না, আমি এটা একটা অরাজনৈতিক দাবি, এটা অরাজনৈতিক দাবি। এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি, ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাঁই নাই। অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া, বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোন একটা যৌক্তিক কোন একটা দাবি দাঁড়াই করাইতে পারবেন না। ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া। অর্থাৎ ওকে, রাষ্ট্রের সবকিছু, রাষ্ট্রের সবকিছুকে একটা সেন্ট্রালাইজড একটা আইডিয়া থেকে সেখানে ম্যানিপুলেটেড হবে, এবং ওই আইডিয়াটা হচ্ছে আনক্রিটিক্যাল আইডিয়া। এই আইডিয়াটাকে আপনি কখনোই ক্রিটিক করতে পারবেন না। ওই আইডিয়াটা হচ্ছে মানে একটা এক ধরনের সবকিছুই বঙ্গবন্ধুর স্বপ্ন, ওরকম ভাবে ওই ওই সবকিছুকে মানে ওই ওই লাইন থেকে, ওই লাইন থেকে। সবকিছুকে একদম হ্যাঁ, একদম সেন্ট্রালাইজড করা হবে। ওই আইডিয়াটাই হচ্ছে হচ্ছে মুজিববাদী আইডিয়া। এখন ওকে। এটার ভাই এটা একটা হিস্ট্রিক্যাল ন্যারেশন আছে, এটার একটা এটা সামাজিক একটা এক ধরনের ব্যাখ্যা রয়েছে, অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে।
এই জিনিসটার সামাজিক বাস্তবতার এক ধরনের ব্যাখ্যা রয়েছে। এটা তো ম্যাথস না যে সো এটা হচ্ছে সো মানে টু সো প্লাস টু সো ইকুয়াল এই টু 4। মুজিববাদের এই আইডিয়াটা তো আসলে ফর্মুলেটেড বা মানে হিসাবটা কি, এটা কি হাসিনা সরকারের সময় এই মুজিববাদের আইডিয়াটা হয়েছে নাকি মুজিববাদের আইডিয়া শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল? শেখ মুজিবুর রহমানের সময় ছিল। আপনি যখন আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি, ইকুয়ালিটি এবং জাস্টিসের ভিত্তিতে, হ্যাঁ, এবং সেখানে এসে ৭১ পরবর্তী সময়ে আইসা হ্যাঁ, আপনি দেখেন এই প্রথম ৭১ পরবর্তীতে যে আপনার হচ্ছে কনস্টিটিউশনে এমন কিছু হচ্ছে আপনার আবার যথা পিলার নিয়ে আসলো, যথা 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 হচ্ছে যেখানে সোশ্যালিজম, ন্যাশনালিজম, তারপরে হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো, কিন্তু এগুলি তো সেকুলারিজম আওয়ামী আসলো। লীগেরও মূলনীতি না, এটা তো আওয়ামী লীগের নীতিও না, মানে এটা মানে দেখেন মুজিবের দেখেন মূলনীতি। মুক্তিযুদ্ধটা, হ্যাঁ, এটা হচ্ছে এটা কাদের মূলনীতি? এর মূলনীতিটা ছিল ভারত এবং সোভিয়েত পন্থী যে সব মুক্তিযুদ্ধের সময়, সেই সময় দুইটা স্ট্রিম ছিল। হুম, আপনি যদি তৎকালীন সময়, আমি চেষ্টা করছি এখন পড়ার বা হুম, আগেও পড়ার চেষ্টা করেছি, হুম, হুম, তৎকালীন সময় বদরুদ্দিন উমর এবং হচ্ছে ভাষা নিয়ে হুম, আপনার লেখাগুলা যখন পড়ছি বা পড়ি, তখন দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল। অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যেই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য, ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা বাংলাদেশের কনস্টিটিউশন হ্যাঁ, বানাইলো, বুঝতে সেইটাতে পারছি। পুরা রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা, যেটার পরবর্তী হচ্ছে এক আপনি এক মনে ব্যক্তিকে করতেছেন যে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা। আপনি না 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 ভাই তা না। ভাই না না, আপনি একদম যে এভাবে কনক্লুশনে চলে গেলে হবে না। অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইলো হ্যাঁ, ডিগনিটি, ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে, পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশীজনের কি মতামত নিয়ে এটা হুম, হয়েছিল, নাকি হচ্ছে পাকিস্তানপন্থী যারা রয়েছে, সরি পাকিস্তানপন্থী যারা রয়েছে, এটাও একটা একটা হুম, মানে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করার একটা সুযোগ থাকবে, কারণ এই যুগে হুম, হচ্ছে কনটেক্সট ছাড়া কথা ইজিলি কাট অফ করা যায়। রাইট, রাইট, আমি বলতে চাচ্ছি তৎকালীন সময় যে গণপরিষদটা করা হয়েছিল, হুম, সেই গণপরিষদটা হচ্ছে, এই গণপরিষদটা কিভাবে মানে কোন নির্বাচনের ভিত্তিতে হয়েছিল? একটা ন্যাশনাল এবং প্রভিন্সিয়াল না না, নির্বাচন, যে নির্বাচনটা ভাই, জনাব সেই আব্দুল্লাহ, নির্বাচনটা জনাব করা আব্দুল্লাহ, হয়েছিল এই পাকিস্তানের জন্য। এই তর্ক তো আমরা করতেই পারি, এই তর্ক আমরা সারা জীবন ধরে করতে হুম, পারবো যে এটা আসলে গণপরিষদ হয়েছিল কিনা, ৭০ সালে যারা নির্বাচিত হয়ে আসছিল তারাই গণপরিষদে বসবে কিনা, এগুলো তর্ক আমরা করতে পারি। কিন্তু আমি জানতে চাইতেছি যে আমরা এখন ৭২-এর সংবিধান বলি বা ইয়াটা বলি, এটার ক্ষেত্রে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এগুলিকে আমরা সমস্যা হিসেবে দেখতেছি কিনা ভিসাভিস যেখানে আমাদের কাছে ডিগনিটি, ইকুয়ালিটি এবং সোশ্যাল জাস্টিস ছিল, এবং ডিগনিটি, ইকুয়ালিটি, সোশ্যাল জাস্টিসের হুম। এন্টিথিসিস আমরা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদকে মনে করতেছি কিনা, যে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। না, এন্টিথিসিস না, এখানে কন্ট্রাডিকশন আছে। এই যে কন্ট্রাডিকশন চারটা আছে, বিষয়ের হ্যাঁ, মধ্যে কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশনটা একটু বলেন, কন্ট্রাডিকশনটা একটু এই দেখেন বুঝি, কন্ট্রাডিকশন আছে। কন্ট্রাডিকশনটা একটু এখানে বুঝি। দেখেন একদম পুরাটাকে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ বানাই ফেলছে, এখন সবগুলাকে একসাথে হচ্ছে একটা প্যাকেটে নিয়ে আসছে। হুম, এখন পুরা এই জায়গায় আপনি দেখবেন যে ওইখানে গণপরিষদ থেকে তখন কিন্তু ফ্যান্টাস্টিক, যতীন্দ্র লারমা কিন্তু তখন উনি ফ্যান্টাস্টিক, অনির্দিষ্টকালের জন্য হচ্ছে গণপরিষদ না ফ্যান্টাস্টিক, হচ্ছে তাহলে এই একটা স্পেসিফিক সমস্যা আপনার পাওয়া ত্যাগ গেল যে করছেন। জাতীয়তাবাদটা এরকম তারপরে বাঙালি এরকম হইতে পারবে না, তাই তো? দেখেন, না সমস্যা না, এখানে আপনার প্রত্যেকটা স্টেক হোল্ডারের অ্যাকনলেজমেন্ট প্রয়োজন। আপনার যে জায়গায় সমাজতন্ত্র আছে সেই জায়গায় আবার আপনার এখানে ধর্মনিরপেক্ষতার যে আলাপটা, আপনার এখানে একটা ধর্মনিরপেক্ষতার আলাপ তো যুদ্ধের সময় ছিল না। হুম, এখন আমাকে আবার এখানে বলা হইতেছে যে হাসনাত আব্দুল্লাহ আজকে ক্যাপশন যাবে যে এ ধর্মনিরপেক্ষতার বিপক্ষে। এটা এই ধরনের একটা ছোট 2 লাইনের 4 লাইনের আলাপ আলোচনা দিয়ে সম্ভব না। সংবিধান বিশেষজ্ঞ যারা না না রয়েছে, না না না, আমরা ঠিক দেখেছি আছে, যে এটা আসিফ আমি বুঝতে নজরুল পারছি, স্যারের এটা আমি হচ্ছে বুঝতে পারছি ভারতের যে আমরা একটু সংবিধান। মুভ অন করি। তার মানে আপনি বলতে চাইতেছেন যে ধর্মনিরপেক্ষতার আলাপটা আলাদা, কিন্তু সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখা দরকার ছিল না, এটা রাখা হয়েছে, তাই কি? রাখা হয়েছে, এবং এটাকে ওইটার এখন বাদ দেওয়া ম্যান্ডেটটা দরকার, কিভাবে আসছে, এটাকে কি এখন ওইটার বাদ দেওয়া ম্যান্ডেট, দরকার মনে না করতেছেন না আপনি? আবার আবার ভাই ভাই এই না না, নাকি এটা নিয়ে সংবিধানের আপনি সমস্যা আলাপই চান জানেন, না, না আমি বুঝি এই না, যে কিন্তু আমি এটা নিয়ে নাকি আপনি আলাপই চান না? না না আমি আলাপ আমি আলাপ চাই, আলাপ আলাপ চান? চাই, তবে সে হ্যাঁ অবশ্যই আলাপ চাই, সেটা আলাপ হওয়া উচিত, কিন্তু এটাকে যদি আপনি এভাবে বলতে চান হাসনাত আব্দুল্লাহ এটা চাইছে যে সংবিধান হচ্ছে না রে ধর্মনিরপেক্ষতার ভাই, চাওয়া উচিত হাসনাত না, আব্দুল্লাহ চাইছে এটা সেটা বলবো কিন্তু কেন? আমার আমি আমার আলাপটা আমার বোঝার জন্য, আমার আমি আমার আলাপটা বোঝার জন্য। আলাপটা হচ্ছে আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল, মুক্তিযুদ্ধটা যেই অবজেক্টিভ সামনে রেখে হয়েছিল, পরবর্তীতে ৭২-এর যে সংবিধানটা হয়েছিল, এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় নাই। ওকে, আওয়ামী লীগের
আকাঙ্ক্ষার প্রতি আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ, আমি 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 একটু আমি একটু কয়ে রাখি, আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ, আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ধর্মনিরপেক্ষতা, কারণ আওয়ামী লীগ ধর্মরে পুঁজি কইরা সবচেয়ে বেশি বাংলাদেশে অন্যায় করছে। আপনি খোঁজ নিয়ে দেখেন গত 15 বছরে সে যাদেরকে দুর্বল পাইছে, সে ধর্মীয় সংখ্যালঘু হোক, পাহাড়ি সংখ্যালঘু হোক, এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক, যেমনে পারছে আওয়ামী লীগের অত্যাচারগুলি করছে। সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্মনিরপেক্ষ মনে হয় নাই, কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই, কখনো গণতন্ত্রী মনে হয় নাই। গণতন্ত্র মনে হইলে সে কোনোদিন ভোট লয়ে এরম করতে পারতো না, আমরা এটার মধ্যে এটা দেখছি। কখনো তাদেরকে সমাজতন্ত্রী মনে হয় না, সমাজতন্ত্রী হইলে বাংলাদেশে এতগুলি ঋণ খেলাপি হইতো না, এতগুলি অলিগার্ক সৃষ্টি হইতো না। আওয়ামী লীগ এই সংবিধানের 4 মূলনীতির একটাও মানে নাই, এটা হলো আমার ছোট্ট 2 পয়সার মধ্যে। কনস্টিটিউশন তার মানে এটা তো কনস্টিটিউশন তো তাহলে কমপ্লিটলি ফেল করছে। না না, আওয়ামী লীগ যা যা কিছু করছে, শোনেন হাসনাত, আমার মতটা হলো আওয়ামী লীগ যদি আপনারা কনস্টিটিউশন ভঙ্গ করছেন এই কারণে আপনাদের শাস্তি দিবে এই একটা স্বপ্নের জায়গায় থাকে, আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত, এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ একটাও সে মানে নাই, আমি এটা গ্যারান্টি দিয়ে কইতে পারি, একটাও মানে নাই। এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, আমি ঘটনা লম্বা করছি না, ঘটনা লম্বা করছি না, কিন্তু আপনারা যে সংবিধানটা করা হয়েছে সংবিধানের মূলনীতির ভিত্তিতে করা হয়েছে, এটা কোনোদিনও বাস্তবায়ন করা হয় নাই। এটা আওয়ামী লীগ নিজেই খর্ব করছে। না না, আওয়ামী লীগ খর্ব করছে না, আওয়ামী লীগ খর্ব করছে না। আমি শেখ হাসিনার আমলটায় আমি সাংবাদিকতা করি, আমি 15 বছরে কইতেছি আওয়ামী লীগ এটা হত্যা করছে। সুতরাং সংবিধানের দোষ আমি দেই না, সংবিধানের দোষ আমি দেই না। আমার কাছে মনে হয় সংবিধানে যাই থাক এটা এরকমই হয়েছিল। আপনারা কি করবেন সেটা নিয়ে আমি আসি, আপনাদের বক্তব্যে আসি। আওয়ামী লীগের কথা কয়ে লাভ নেই আমার এখন। আমি কি জানি বলে আপনারা জানেন যে আপনি আসবেন, সেই জন্য আমরা একটা পোল করি, সেই পোলের মধ্যে আমরা দিছিলাম জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা সেটা বলেছেন শতকরা 50% সম্ভব হবে, শতকরা 50% বলেছেন সম্ভব হবে না। খুবই বিচিত্র। আমার এই জীবনে আমি প্রথম কোনো একটা মানে জরিপ এরকম টাই হইতে দেখলাম। আচ্ছা, হাওয়েভার আমি একটু হাসনাত আব্দুল্লাহ আপনার কাছে আসি। আপনি নিজেকে, আপনি তো অনেকগুলি জায়গায় যান, কখনো কখনো নিজে নিজেকে অ্যাসাইনমেন্ট দেন, কখনো কখনো অন্যরা আপনাকে যাইতে বলে। আমি আপনি দেখি যে আপনি অনেক প্রবলেম শোনেন, কিছু কিছু প্রবলেম আপনি সলভও করতে চেষ্টা করেন, কেমনে করেন আমি জানি না। এইটা নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গা আপনার আছে যে এখান থেকে আপনি প্রবলেম সলভও করেন। আপনি আমাকে একটা সরলভাবে বলতে পারেন যে আপনার আসলে জনগণের সাথে সম্পৃক্ততাটা আপনি কীরকম দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের? তারা কি আপনাদের সাথে খুব সম্পৃক্ত? জনগণ আমাদের সাথে এখন দেখেন, একটা দীর্ঘ সময় একটা জনগণের যেটা হয়েছে, যেটা বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে তারা গড়ে উঠেছে, এবং সেক্ষেত্রে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হইতে দেখে নাই। এবং হাসিনার যে পতন এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো, এই এই বিষয়গুলোর সাথে মানুষ আমাদের সাথে অ্যাটাচ করে, এটা আমরা দেখি। সবাই অ্যাটাচ করে বিষয়টা এমন না, আমি বলবো না যে শতভাগ মানুষ আমাদের সাথে অ্যাটাচ করেছে, বিষয়টা এমন না। কিন্তু তারা যে কথাগুলো বলতে চায়, তারা যেই ধরনের কর্মসূচি দেখতে চায়, তারা যেই ধরনের বাংলাদেশ দেখতে চায়, সেটি আমরা যখন এই ধরনের বাংলাদেশের কথা বলি, একটা উল্লেখযোগ্য সংখ্যক জনগণ আমাদের সাথে অ্যাটাচমেন্ট ফিল করে, এখনো পর্যন্ত ফিল করে। এবং আজকে যে আমরা কর্মসূচি দিয়েছি, আপনি দেখেছেন একবার এই কর্মসূচি হবে কি হবে না, এই দুদুল্যমান অবস্থায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, প্রান্তিক জনপদ থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ উঠে এসেছে। এখনো পর্যন্ত নতুন একটি রাজনীতিক, আপনি একটা মানে আরবান মিডল ক্লাসে একটা রাজনীতিক, আমরা এই যে প্রজন্মটা আই হেট পলিটিক্স প্রজন্মের মধ্য দিয়ে হয়েছে, আমরা মনে করেছিলাম এই প্রজন্ম রাজনীতি বিমুখ হয়েছে, দেশ কিভাবে গেল এই দিকে তাদের কোনো মনোযোগ নেই। এই প্রজন্মটা আমাদেরকে নিয়ে আশা দেখছে, এই প্রজন্ম আমাদেরকে নিয়ে আমাদের ছোটখাটো ভুলগুলো তারা আশাহত হয়, আমাদেরকে নিয়ে ক্রিটিক করে, কারণ আমাদেরকে নিয়ে তারা অনেক বেশি স্বপ্ন দেখে। আমার মনে হয় খুব চমৎকার বলেছেন জনাব আব্দুল্লাহ। অনেক প্রশ্ন রয়েছে, তাহলে আপনি বলতেছেন যে জনগণ আপনার সাথে অ্যাটাচ বোধ করে, শতভাগ না হলে উল্লেখযোগ্য সংখ্যক করে। আপনাদের একটা আইডিয়া আছে যে এই উল্লেখযোগ্য সংখ্যক মানে একটা চিন্তা যে এটা আসলে কত ভাগ, এটাকে আপনার একটা কোনো মাঠ পর্যায়ে কোনো গবেষণা? আমরা যেহেতু এখনো কোয়ান্টিটেটিভ জরিপ চালাই নাই, কোনো ভোটাভুটি বা এই ধরনের হয় নাই, সুতরাং এটা কত পার্সেন্ট এই কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্টে আমি যাইতে পারবো না। কিন্তু আপনি তো দেখেন যে গেলে লোকজন সাড়া দেয় বা লোকজন আপনাদের কাছে আসতেছে, সেটা তো আপনারা দেখেন, তাই তো? হ্যাঁ, সেটা আমরা দেখি। মানুষের আকাঙ্ক্ষা। আমার এই প্রশ্নটার মধ্যে আসলে কতগুলি ভাগ রয়েছে, যদি এইটা দেখেন আপনারা, এবং এইটা তো কেউ কোনোদিন অস্বীকার করবে না। আমরা জার্মানিতে ছিলাম, পুরো জুলাই মাসটা আমরা দেখেছি যে আপনাদের ডাকে
আপনারা প্রথমে কোটা আন্দোলন করতেছিলেন, তারপরে যখন এটা একদফা আন্দোলনের মধ্যে গেল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বললেন, সেইটা 3 তারিখে আপনারা বললো, তার আগেও এক দফার আপনাদের পেছনেই, মানে আমি যেটা বলি যে আপনারা এটার উপকার পুরো বাংলাদেশ এসে আপনাদের পিছনে দাঁড়িয়েছিল এবং সবাই আসলে বলাবলি করতেছিল। প্রফেসর ইউনূস পর্যন্ত বলেছেন এই ছাত্ররাই আমাকে নিয়ে এসছে এবং তারাই আমাদেরকে আসলে ক্ষমতায় বসিয়েছে, ছাত্র মানে একদম স্পেসিফিকলি বসেছেন। যদি ওই ব্যাপারটা ঠিক হয়, বা ঠিক তো বটেই, মানে ওই ব্যাপারটা ঠিক হয়, আমি যদি দিয়ে বলতে চাই না, ওই ব্যাপারটা তো ঠিক বটেই, সময়টা যেহেতু পেরিয়েছে, তাহলে আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদেরকে আসলে সমর্থন করেন, আপনাদেরকে চান যে তারা নতুন রাজনৈতিক আলোতে দেখতে? আমরা তো এটা বিশ্বাস করি বাংলাদেশের, এই জন্যই তো বলছি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো পর্যন্ত চায়, যারা ওকে। অতীতের কনভেনশনাল পলিটিক্সে তারা আশাহত হয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন স্তরে স্তরে, তো তাদের যে আশা আকাঙ্ক্ষা গুলো গড়ে উঠছে, যতদিন পর্যন্ত আমরা আমরা তবে এটা ঠিক, যতদিন পর্যন্ত আমরা তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারবো, মানুষের আশা আপনারা আকাঙ্ক্ষার তো কথা তাদের বলতে পারবো, আপনারা তো তাদের আশা বাংলাদেশ আকাঙ্ক্ষার পন্থী থাকবো, আপনারা তো তাদের আশা ততদিন আকাঙ্ক্ষার পর্যন্ত কথা থাকবে। আপনারা তো তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতেছেনই, সেই জন্য হচ্ছে আপনাদের কাছে এই অভিযোগগুলো আসছে, তাই তো? জি, সেই জন্যই। তাইলে এই মুহূর্তে আপনারা কি মনে করেন না যে এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয়, আপনারা যেহেতু রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, আপনাদেরকেই জনগণ চাইবে বেশি করে? আপনি কোন একদম ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে যাচ্ছেন। ওকে, না না। দেখেন, আচ্ছা, আপনি যদি আমি খালেদ আপনাকে ভাই বলি আমার জানাব ভালো আব্দুল্লাহ, লাগতেছে খুব। আমি আপনাকে বলি ওকে, জানাব আব্দুল্লাহ, আপনি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না চান বা ইয়েতে না করেন, তাহলে মানে আমার আমার অসুবিধা নাই। আপনি না তো আপনি রাজনীতিবিদ, আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, আমি কিন্তু সাংবাদিকই থেকে যাব। সো আমার কাজ, মানে অনেকেই এটা মনে করেন যে অমুকের সাথে আমি এমনি কথা কইলাম, অমুকের সাথে কেমনে কথা কইলাম, ব্যাপারটা এরকম না। হুএভার যে আপনার সিটে থাকবে, আমি তাকে এইভাবেই প্রশ্ন করতে চাইবো। তো আপনার যদি মনে হয় যে এই প্রশ্ন উত্তর অবশ্যই। আপনি দিবেন না, তাহলে আপনার মনে হয় না যে আপনি এখন নির্বাচন করলে বেশিরভাগ মানুষ আপনাদেরকে চাইবে, গণতান্ত্রিকভাবেই আপনারা আসলে দেশ চালান? দেখেন নির্বাচন, দেখেন আমি এই প্রশ্নের মানে একদম যে কনক্লুসিভ কোনো উত্তর দিচ্ছি না, বাট আমার যেটা ধারণা, আপনি বলেছেন যে রাজনীতিবিদ, আমরা হচ্ছে এই জায়গায় মানে একটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনীতি বা অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিষয়, আর একটা হচ্ছে যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স, এই দুইটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে। আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, একটা সাংগঠনিক এক ধরনের কর্ম ইভেন্ট রয়েছে, তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আপনাকে বুঝতে হবে আমরা কোনো রাজনৈতিক দল কিনা। রাজনৈতিক দল হলে সেটা সাংগঠনিক স্ট্রাকচার থাকবে, সাংগঠনিক ম্যানিফেস্টো থাকবে, সেটা ভিশন থাকবে, অ্যাসপাইরেশন থাকবে, মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে, তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসবো কি আসবো না সেই আলাপটা আসবে। ওকে। এর আগ পর্যন্ত ওই আলাপ যে 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 আসবো কি আসবো না সেই আলাপটাকে আমি মনে করছি না সেটা প্রাসঙ্গিক। জনাব আব্দুল্লাহ, তাহলে কি ব্যাপারটা এরকম, যেহেতু আপনাদের এখনো একটা সেই অর্থে একটা স্ট্রাকচার সারা বাংলাদেশে নাই, এবং আপনারা বলতেছেন যে অভ্যুত্থান একরকম জিনিস, ভোট আর একরকম জিনিস, তো আপনারা কি আসলে এই সরকারের স্পেনটা দীর্ঘায়িত করতে চান নিজেদের দল গোছানোর জন্য? না ভাই, তাহলে কি আপনার বিষয়টা কি এমন দাঁড়াইলো যে আমরা ইতিমধ্যেই মানে বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলন, বিষয়টা কি আপনি কি এভাবেই দেখছেন যে এটা বাংলাদেশে অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর একটা মানে আমরা একটা নতুন একটা রাজনৈতিক দল, আপনি কি এভাবেই দেখছেন এখন? আমি তাই দেখছি, কারণ আপনারা তো রাজনৈতিক দল করবেন, অর্থাৎ আপনাদের যে জাতীয় নাগরিক শক্তি আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন, তাদের মধ্যে অনেকে এরকম একটা ধারণা দিয়েছেন যে আপনারা আসলে আগে রাজনৈতিক দল রাজনৈতিক করছেন। আগে রাজনৈতিক দল হোক, কিন্তু আপনাকে একটা স্পষ্ট করতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে সকল দলের সবাই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা মত, প্রত্যেকটা পথের মানুষ এই প্ল্যাটফর্মটিকে সামনে রেখে এই ফেসিবাদের বিপক্ষে লড়ে গিয়েছে, এটা কোনো রাজনৈতিক দল না। ওকে। তো কে ফেসিবাদ বিরোধী সেই পরীক্ষা বা সেই সার্টিফিকেট আপনারাই তো দিবেন, তাই তো? ও ফেসিবাদ বিরোধী ভাই 5ই অগাস্টের পূর্ববর্তী সময়ের যে পুরো আন্দোলনে, সেটা তো আমি সার্টিফিকেট দেবো, সেটা তো খালেদ মহিউদ্দিন ভাই পুরো সময়টা হচ্ছে রেকর্ড করেছে, হিস্ট্রিক্যাল ডকুমেন্টেশন আছে। আপনারা তো কারা ফেসিবাদ বিরোধী বা ওকে, ফেসিবাদের ঠিক পক্ষে, আছে, না এটা 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 সার্টিফিকেশনটা ঠিক- আপনারা এটা দিতে ঠিকই পারবেন। আছে, তার মানে এটা বোঝা যাবে যে কে ফেসিবাদ বিরোধী, কে ফেসিবাদ বিরোধী না, এটা জুলাই আগস্টের কর্মকাণ্ড নিয়ে এটা বোঝা যাবে। তাইলে ব্যাপারটা যেটা দাঁড়াইলো যে আপনারা রাজনৈতিক দল হইলেই শুধুমাত্র বলতে পারবেন যে আসলে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে, এবং যতদিন পর্যন্ত আপনারা রাজনৈতিক দল না হচ্ছেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা জাতীয় নাগরিক শক্তি থেকে সংস্কার করার কথা বলা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে সংস্কারের মাধ্যমে
এই এই প্ল্যাটফর্মটাকে আসলে খুব শক্তিশালী করা সম্ভব বা শক্তিশালী করা হবে বা শক্তিশালী করা যাবে, এটা আপনার মনে হচ্ছে বা আপনারা শক্তিশালী হইতে পারবেন? জনাব হাসনাত। এই প্ল্যাটফর্মকে আরো প্ল্যাটফর্মটা অলরেডি শক্তিশালী, কারণ এই প্ল্যাটফর্মটা হচ্ছে আমাকে শুনতে পাচ্ছেন স্পষ্ট? স্পষ্ট স্পষ্ট, হ্যাঁ। Am I properly audible? স্পষ্ট স্পষ্ট, হ্যাঁ স্পষ্ট স্পষ্ট, হ্যাঁ বলেন। ওকে ফাইন ফাইন। এই 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 প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে ওকে ফাইন, এই প্ল্যাটফর্মকে আর শক্তিশালী করার কিছুই নেই, কারণ এই প্ল্যাটফর্ম অলরেডি শক্তিশালী। এই প্ল্যাটফর্ম শক্তিশালী হয়েছে বলেই হচ্ছে আমরা একটা, আপনার ভাষায় যারা হচ্ছে সংবিধানকে হত্যা করেছে, যারা হচ্ছে যার ফাঁসি হওয়া উচিত এই হত্যার জন্য, আমরা তাদেরকে পতন করতে পেরেছি। এবং এই প্ল্যাটফর্মটা হচ্ছে সকল, আমি আবারও বলছি, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রত্যেকটি সবার অংশগ্রহণ ছিল, আমরা সেটাকে কোঅর্ডিনেট করেছি। সুতরাং এটা শক্তিশালী হওয়ার কিছুই নেই, এটা অলরেডি না না, একটা আপনি তো empowered, properly empowered একটা আপনি তো platform। সাহিত্যের ছাত্র, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র হিসেবে আপনাকে আসলে প্রচুর কম্পিটিশনের মধ্যে দিয়ে নিজের মেধা অনেকভাবে প্রমাণ করে আসলে আপনাকে এইটার মধ্যে আসতে হয়েছে। তো সুতরাং আপনি নিশ্চয়ই এই বিষয়গুলি জানেন যে একটা বস্তুর শক্তি যদি আর অর্জন করার না থাকে তখন এই শক্তিটা ক্ষয় হইতে থাকে। তা আপনারা কি সেটা রিস্ক নিচ্ছেন না যে এইটা আজকে যেরকম শক্তিশালী আছে, নির্বাচনটা যত পিছিয়ে যাবে তত আপনাদের এই শক্তি ক্ষয় হতে থাকবে? নাকি আপনারা বড় কোনো একটা গোষ্ঠীর সাথে একটা গাঁটছড়া বাঁধতে চাচ্ছেন, অর্থাৎ হয় বিএনপি নাইলে জামাত, ওরকম কোনো কিছু কি আপনাদের মাথায় আছে যে আপনারা জাস্ট একটা? খালেদ ভাই, যে নির্বাচন কমিশন আপনার 24, 18 এবং 14 মতো ইলেকশন আয়োজন করে, যে পুলিশি ব্যবস্থা, যে স্টেট প্রত্যেকটা মানে কি বলা যায় প্রতিষ্ঠান এখনো পর্যন্ত প্রপারলি ফাংশন করতেছে না, এটা তো ট্রু। এটা তো এখানে সুগার কোটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা মানে মানে কোন ইয়া না যে আমার এখানে গভর্নমেন্টকে আমার ইয়া করতে হবে, অনেক বেশি হাইপে তুলতে হবে হাসিনার মতো, যে গভর্নমেন্ট পারতেছে। এটা তো ট্রু, প্রপারলি ফাংশন করতেছে না। তো আপনার কি মনে হয় হাসিনার এক্সিস্টিং স্ট্রাকচারটা বিদ্যমান রেখে যদি আবার একটা নির্বাচন আয়োজন করা হয়, ওই নির্বাচনটা আবার গ্রহণযোগ্য হবে? আমি আপনাকে একটা কথা বলি আব্দুল্লাহ, আমি আপনাকে একটা কথা বলি। একই সাথে আবার এটাও না যে সংস্কার হচ্ছে মানে যে নির্বাচন দেয়া যাচ্ছে না, নির্বাচন পিছায় যাচ্ছে, বিষয়টা তো এমন না। সংস্কার এবং নির্বাচন, কিছুদিন আগেও গভর্নমেন্ট একটা প্রোগ্রাম করেছে, সেখানে আমরা দেখেছি, সেখানে ইয়া ছিল জাতীয় ঐক্য, সংস্কার এবং নির্বাচন, এটা সাইমultaneously চলবে। এটা নিয়ে তো হচ্ছে কোন ইয়া না, ব্যাপারটা এমন না ভাই। ওকে ওকে ওকে, আমি খালি মাঝখানে একটা কথা কই। এই যে এই কথা বলা হয় যে শেখ হাসিনার লোকজন এগুলি রয়ে গেছে ওইখানে, আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি শেখ হাসিনার প্রধানমন্ত্রীর চেয়ারটা যেদিন ছেড়ে দিছে সেদিন আওয়ামী লীগের ফেট লেখা হয়ে গেছে। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি হয়ে গেছে। শেখ হাসিনা ওইটা খুব ভালো করে জানতো বলেই হয়ে গেছে বলতে আপনি তাহলে একটা চলেন আমরা কনক্লুশনে যাই, মানে হিস্ট্রি হয়ে গেছে না, আমার বলতে দেন, জানতো বলেই বাংলাদেশের ইলেকশনে শেখ হাসিনার পক্ষে আর ম্যানিপুলেশন করা সম্ভব না। আমরা তো এইটাই চাইছিলাম যে শেখ হাসিনা ক্ষমতাটা ছেড়ে দিয়ে একটা ইলেকশন দিয়া দেখুক। এত বড় বড় আওয়ামী লীগের কথা বলে, এটা ইলেকশন ক্ষমতা ছেড়ে একটা ইলেকশন দেখ, চেয়ার থেকে নামে একটা ইলেকশন দেখ। শেখ হাসিনা এখন চেয়ারে নাই বলেই আমি এটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের ইলেকশনে যদি সরকার না চায়, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ গিয়ে সরকারকে বুঝায় আসবে যে ভাই আমরা নির্বাচন করতেছি, তোমরা আমাদের কিছু বলবা না, সরকার না চাইলে নির্বাচন ম্যানিপুলেটেড করা সম্ভব না। সরকার যদি নিরপেক্ষ হয়, নির্বাচন নিরপেক্ষ হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হাসিনার লোকই থাকুক আর যার লোকই থাকুক। ভাই আপনি নিজেই দেখেন, আমরা একটা দীর্ঘ সময়ে আমরা বিএনপি, জামাত, এই যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অংশীদার, আমরা একটা দীর্ঘ সময় দেখেছি যে এক্সিস্টিং যে কনস্টিটিউশনস রয়েছে, এক্সিস্টিং যে ইলেকশন কমিশন রয়েছে, এক্সিস্টিং যে জুডিশিয়ারি রয়েছে, সেক্রেটারিয়েট রয়েছে, ওইটার প্রতি কিন্তু আস্থা নাই। এটা একটা দীর্ঘ সময় তাদের কথা থেকে বারবার হচ্ছে এটা প্রতিধ্বনিত হয়েছে, আস্থা নাই। যেহেতু আস্থা নাই, সেটাকে গ্রহণযোগ্য, যেটাকে এটা গ্রহণযোগ্য। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতীয় একটা ঐক্যমত্য তৈরি হবে, নিশ্চয় বিষয়টা এমন না যে আমরা নির্বাচন ঠেকাই রাখতেছি, মানে এমন একটা ন্যারেটিভ তৈরি হইতেছে যে সবাই নির্বাচন দিয়ে দিতে যাচ্ছে, আমরা নির্বাচন ঠেকাই দিতেছি, বিষয়টা তো এমন না। যখন একটা সংস্কার হবে, একটা নির্বাচনকে গ্রহণযোগ্য করার মতো একটা সংস্কার হবে, এক্ষেত্রে তো এখানে মির্জা ফখরুল সাহেবকে আমরা বলতে শুনেছি যে একটা প্রয়োজনীয় যখন সংস্কার হবে, একদম শুরুর দিকে বলছে সরকার যৌক্তিক সময় দেওয়া উচিত, একটা প্রয়োজনীয় সংস্কার হোক, সংস্কার হওয়ার পরে এই সংস্কারগুলিকে, এটাই নির্বাচনকে ত্বরান্বিত করবে।
তো সংস্কার এবং নির্বাচনকে আমরা তো মানে দুইটাকে দুই কোন মেরুতে দাঁড় করায় সংস্কারগুলি দিলে মনে করেন হইতেছে কোন না। আমরা সংস্কারগুলি এইটা নিয়ে আলাদা আসলে কথা কইতে হবে, আমরা অনুষ্ঠানের সময় একটু আসলে একটু বেশি নিতে চাই আজকে। কোন সংস্কারগুলি আসলে মানে এই মুহূর্তে দরকার বলে আপনি মনে করেন? আমি কিন্তু আমার আমার মতামত আমি বলি, আমার মত হচ্ছে আপনারা একটা পলিটিক্যাল পার্টি করেন, পলিটিক্যাল পার্টি করে আপনারা যেহেতু জনপ্রিয়, আপনারা ইলেকশনে আসেন, এই মুহূর্তে ইলেকশন আসুক, আপনারা আরও 50 বছর ক্ষমতায় থাকেন, জনগণের ম্যান্ডেট নেই, এটা হচ্ছে আমার পজিশন। আমার কাছে মনে হয় যে জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত করে, আপনারা 50 বছর আরও 20 বছর 30 বছর 40 বছর ক্ষমতা থাকেন, আরাম করে সংস্কার করেন, সেইটা হলো আমার পজিশন। ভাই, আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনার কি তাহলে ব্যাপারটা দাঁড়াইতেছে যে আপনার কথা যে আমরা ক্ষমতায় আছি নাকি বিষয়টা হ্যাঁ এমন? হ্যাঁ হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে, মানে এটা আমার মনে আমরা হচ্ছে। মানে আমরা ক্ষমতায় থাকলে তো ভাই হচ্ছে আমরা ক্ষমতায় থাকলে তো রাস্তায় কিছুদিন পর পর আন্দোলন করতে হইতো না। মানে আমরা ক্ষমতায় তো ব্যাপারটা এমন না। এখানে সার্বজনীন একটা সরকার আছে, ট্রানজিশনাল হচ্ছে রেসপন্সিবিলিটি পালন করতেছে এই সরকার। তো আপনি যদি মনে করেন আমরা বলতে কাদেরকে বুঝাইতেছেন? ছাত্র আবার বৈষম্য এবার বিরোধী, আলোচনা আসে, আমরা বলতে কি কাদেরকে বুঝাইতেছি? বৈষম্য বিরোধী আমরা ছাত্র কারা? আন্দোলন। এই সরকার সবার সবার এই গণ অভ্যুত্থানে যারা আসছিল সবার ঐক্যমত্যের ভিত্তিতে এই সরকার হয়েছে এবং তারা ট্রানজিশনাল রেসপন্সিবিলিটি পালন করছে। এই ব্যাপারটা এমন না যদি সরকার যদি মানে আমাদের সরকারি হইতো বা সরকার যদি আমারই হইতো, আমার কিছুদিন পর পর তো আন্দোলন করতে হইতো না। আমি তো নিজেই এই ধরনের রেসপন্সিবিলিটি নিয়ে আপনি কাজ আপনি করে কিছুদিন ফেলার পর পর পসিবল আন্দোলন ছিল। করতেছেন, সেইটা দেখা তো আসলে অনেকে মনে করতেছে যে সরকারের সাথে আপনাদের একটা দূরত্ব আছে, কারণ আপনারা 31শে অক্টোবর 31শে ডিসেম্বর একটা ঘোষণা দিতে চাইলেন, সরকার করলো যে এটার সঙ্গে সে নাই, বুঝা যাচ্ছে এটা দূরত্ব আসে। আবার আপনারা যে সরকারের বাইরে থাইকাও সরকারের মতো, আচ্ছা একটু মাঝখান দিয়ে বলে নিই, চ্যানেল 24-এর জন্য আমি একটু সাইন আউট করতেছি। চ্যানেল 24 দ্য টপ অফ দ্য নিউজের মধ্যে থেকে তারা চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ চ্যানেল 24-এর দর্শক। তো আলাদা মনে হতেছে, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে আপনি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল, এরকমও কি আমরা বলতে পারি? নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড, যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি? মানে ব্যাপারটা কি এরকম যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাত আর সার্জিস? ব্যাপারটা কি এরকম? আমরা একটা ওয়াচডগ হিসেবে কাজ করতেছি। আমরা ওয়াচডগ একটা হিসেবে ওয়াচডগ আপনি হিসেবে একটা ওয়াচডগ হিসেবে কাজ করেন। গভর্নমেন্টের এক্সটেন্ডেড কোনো হ্যান্ড হয় না। গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড আগে ছিল, ছাত্রলীগ ছিল গভর্নমেন্টের আপনারা এক্সটেন্ডেড এরকম হ্যান্ড। না? আমরা গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড যদি হইতো, হ্যাঁ, গভর্নমেন্টের এক্সটেন্ডেড যদি হ্যান্ড হইতো, বিভিন্ন জায়গায় মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হইতো। আমরা আচ্ছা, তো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন না আপনার কোনো করতেছেন। মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করতেছেন আমরা না, যেটা করতে দিতেছেনও না। না, আমরা আমরা চাইতেছি, আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে, হুম মানুষ যেটা চাইতেছে, হুম। মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে, আমরা আমাদের জায়গা থেকে ওয়াচডগ হিসেবে একটা গভর্নমেন্টকে, আচ্ছা। গভর্নমেন্ট যেন প্রপার ফাংশন করতে পারে, গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে, হুম হুম। গভর্নমেন্ট যেন ডিরেল না হইতে পারে, গভর্নমেন্ট যেন সংস্কার সংস্কার করে একদম বছরের পর বছর থাইকানা এটা যেতে পারে। মানে একটা ওই যে হাসিনা যেটা করছে হুম তাইগা না যেতে পারে। হুম। গভর্নমেন্ট যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে এই যে আওয়ামী ফেসিবাদ, এটা তো এমন না যে এটা হচ্ছে আপনার যে কেউ হচ্ছে ফেসিবাদী হইতে পারে। ওকে। এটা যেন আর কেউ না হইতে পারে, মানুষের আশা আকাঙ্ক্ষা আচ্ছা যেন আপনি মানে, এই কাজটা আমরা আচ্ছা খুবই করতেছি। খুবই খুবই এবং আপনি চমৎকার বলছেন জনাব আব্দুল্লাহ। এইটা আপনি বলেন তো, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি নামে আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয়, দুইটারই অফিস আছে। এর বাইরে আমরা শুনছি যে আপনারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন, আপনি আবার একটু পরে গিয়ে বলবেন যে অ্যাজাম্পশন ফ্যাক্ট এগুলি আমাদের শিখাবেন, আমি শিখবো এগুলি, অসুবিধা নাই। কিন্তু এই যে জেলা বিভাগে মত বিনিময়, ভাই আপনার কাছ থেকে জেলা বিভাগে না, আপনার কাছ থেকে আমরা শিখছি ভাই। আচ্ছা আচ্ছা, জেলা বিভাগে আপনার কাছ মত থেকে বিনিময়, শিখছি ওকে ভাই। ফাইন। জেলা বিভাগে মত বিনিময়, মিছিল, সভা, মার্চ, নানা কিছু আয়োজন করতেছেন আপনারা। খুব জনপ্রিয় প্রশ্ন এটা, এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন? আপনাদের আর্থিক যোগান খালিদ ভাই কিভাবে আপনার হইতেছে? আটকে গেছে ভাই। হ্যাঁ, প্রশ্ন উঠতেছে এরকম যে রাষ্ট্রীয় গোয়েন্দা ভাই সংস্থা ভাই 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 একটা ভাই রাজনৈতিক আটকে দল গেছে। গঠনের চেষ্টা চালাচ্ছে। ভাই আটকে গেছে, একটু পিছন থেকে বলতে হবে কারণ ও আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। দুইটা সেন্টেন্স শুনি নাই। না সহজ, আপনাদের দুইটা জিনিস, একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একটা জাতীয় নাগরিক কমিটি। হ্যাঁ, এই দুইটাই আপনারা সক্রিয়, দুইটারই অফিস আছে, কিন্তু আপনারা জেলা বিভাগ এদিকে যাইতেছেন, বিভিন্ন ধরনের সভা করতেছেন, এগুলির টাকা আসতেছে কোত্থেকে? মানে ওকে ভাই ভাই এই হ্যাঁ, প্রশ্নই থাকে। এই প্রশ্নে কেউ কেউ কইতেছে যে আপনাদেরকে ডিজিএফআই এনএসআই সরকার এরকম টাকা দিচ্ছে, আপনাদের দিয়ে একটা দর করতেছে, বলেন এবার। আচ্ছা খালেদ ভাই, আমি একটা কথা বলি। যেমন আমি ব্যক্তিগতভাবে লাস্ট 15 দিন ধরে একটা প্রাডু চড়তেছি। প্রাডু গাড়িটার দাম হচ্ছে 1,80,00,000 টাকা। হুম হুম প্রাডু চড়তেছি, হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো। ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্সের মধ্যে প্রাডু আছে, ওডি আছে, তারপর হচ্ছে বিএমডব্লিউ আছে, তারপর হচ্ছে মার্সিডিজ আছে, করোলা এক্স থেকে শুরু করে আলফ্রাডো পর্যন্ত আছে, হুম রাইট?
এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহ একটা আন্দোলন করেছে? যেমন খালেদ ভাই, আপনার গাড়িটা কি, মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন? এখন নিউ ইয়র্কে গাড়ি নাই। মানে নিউ ইয়র্কে গাড়ি নাই, মানে হ্যাঁ, গাড়ি তো ছিল, কি গাড়ি আছে আপনার? আমার জার্মানিতে ভক্সওয়াগন ছিল, ওরা ফক্স ভাগেন বলে। আচ্ছা, ভক্সওয়াগন বা ফক্সওয়াগন হোয়াটএভার। আপনার কি মনে হয় না বাংলাদেশে এরকম হাসনাত আব্দুল্লাহ অন্তত 100টা খালেদ ভাই আছে যে তাকে গাড়ি দিতে পারে, হ্যাঁ, যে না না আমার না, গাড়িটা নিয়ে এইগুলি আপনি নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন? আমার কোনো আপত্তি নাই। এবার আসেন, কিন্তু আমার একটা এবার আসেন, ঠিক একইভাবে আমি আমার একটা আসতেছি আচ্ছা, আসতেছি ভাই। বলেন। হ্যাঁ, ঠিক একইভাবে এই 100টা খালেদ মহিউদ্দিন ভাই বাংলাদেশে এরকম ফক্সওয়াগনের মালিক যেমন আছে, হুম, তারাই চায়, এই শুভাকাঙ্ক্ষীরাই চায় হুম, যে তাদের একটা প্রোগ্রাম হবে। ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি, হুম। আপনারা আসেন, সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন। মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের নেতিবাচক ধারণা রয়েছে, তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে, তারা অনেক কিছু জানতে চায়, অনেক কিছু বলতে চায়। ফ্যান্টাস্টিক, আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে আমরা ফ্যান্টাস্টিক, গিয়েছি। ওই ফ্যান্টাস্টিক। 100 খালেদ মহিউদ্দিন সেই কাজগুলা করে। 100 খালেদ মহিউদ্দিন, বাংলাদেশে 100 1000 খালেদ মহিউদ্দিন না আছে না, আমার চ্যালেঞ্জ করার জন্য। 50 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে, অসুবিধা নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে আপনি এখানে প্রাডো চড়তেন, এখন প্রাডো চড়তেছেন, ওডি চড়তেছেন, মার্সিডিজ চড়বেন, বিএমডাব্লিউ চড়বেন, সেগুলো ঠিক আছে, কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হইতেছে রিক্সাওয়ালা বা টয়োটাওয়ালাদের চেয়ে? আমার আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে, আমার না মানে প্রান্তিক প্রাডো, জনপদের সাথে ওডি, সম্পর্ক মার্সিডিজ, আছে। বিএমডাব্লিউ যাদের আছে তারা কি হাসান আব্দুল্লাহর কাছে বেশি কাছে যেতে পারতেছে যে আমার কথাটা আপনি তা- বেশি শোনেন? আমি এই যে প্রাডুটা নিয়ে হচ্ছে রিক্সাওয়ালাদের কাছে যাচ্ছি, প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি, মানে প্রাডুটা নিয়ে যাইতেছি, প্রাডোটা নিয়ে প্রাডুটা নিয়ে যেতেছেন, যাইতেছি। এই প্রাডোটা কি আপনি একটা স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতেছেন যে দেখো আমার কাছে একটা প্রাডো আছে? কারণ আপনি তো ইচ্ছা করলে একটা টয়োটাওয়ালারও নিয়ে যেতে পারতেন, তাই না? আমার 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 এটা বুঝাইতে চাইতেছি হুম। যে আই হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং। আমার হচ্ছে ইউ হ্যাভ টয়টা অ্যাক্সেস টু থেকে এভরিথিং শুরু করে রিয়েলি? করোলা, করোলা এক্স থেকে শুরু করে, হুম, হুম। যেমন মিডিয়া একটা অ্যাসাসিনেশন কি হইতেছে, যেমন আমি গতকাল একটা হচ্ছে আপনাকে না, নিউজ দেখাই। অ্যাসোসিয়েশন ইজ একদম, লাইক না মানে না না, ক্যারেক্টার অ্যাসাসিনেশন কিভাবে হয় খালেদ হ্যাঁ, ভাই হ্যাঁ, দেখেন। বলেন। হ্যাঁ, আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই। বলেন দেন। গত পরশুদিন একটা নিউজ হয়েছে এবং প্রথিতযশা বিভিন্ন মিডিয়া নিউজ করছে, হাসনাত এবং সার্জিসের বাসায় 200 কোটি টাকা এবং 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। প্রতিদিন এটা মিডিয়া হচ্ছে বলতে আমি তো পড়ি নাই, কোনটা এটা মিডিয়া? কালের কণ্ঠের মধ্যে তো আসছে, কালের কণ্ঠ হচ্ছে অনলাইন ইয়াতে, এবং এবং কালের কোনটা নিচে আছে? করে হ্যাঁ কালের কণ্ঠ, এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে, হুম, বিস্তারিত কমেন্টে, এবং বিস্তারিত কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য। এই যে দেখেন, এই যে হাসনাত প্রাডু চোরে, হাসনাতে হচ্ছে একটা এক্স করোলা আছে, হাসনাত তো ভাই না না, না আচ্ছা, খায়া ছিল এই না এই ভাই। যেই খবর আবার নিচে দিয়ে মিথ্যা লেখা দেয়, এটা নিয়ে আমরা আলোচনা করে এটা সময় নষ্ট না করি। না, কথা সময় হইলো যে নষ্ট করা কথা উচিত হইলো ভাই, যে কথা হইলো যে কারণ আপনারা যে সভা জনমত সমিতি করতেছেন, জনমত সভা সমিতি জনমত করতেছেন, গড়ে, আমি কোন কারণ জায়গায় প্রশ্নটা আসতে যেতেছি জনমতটা আমি কোন জনমতটা জায়গায় গইরা, প্রশ্নটা করতেছি? জনমতটা গইরা উঠে ওইভাবেই যে হাসনাত প্রাডু চড়তেছে, ওকে, কিন্তু পরের না, প্রাডুটা সেটার উৎসটা কি সেটা নিয়ে কিন্তু জনমতটা গইরা উঠে না। ওকে, এই ক্লিক বেট আমি জার্নালিজমের প্রবলেমটা হচ্ছে এই এইটাতে জায়গায় ভাই। দেখেন, আমি আপনাকে বলি, আমার দুইটা বন্ধু আছে, এর একটা প্রাডো গাড়ি আছে, এর একটা টয়োটা গাড়ি আছে, আরেকটা খালাতো বন্ধু আছে, ওর ধরেন আরো একটা ছোট গাড়ি আছে। আমি যে এর মধ্যে পিক এন্ড চুজ করে প্রাডোটা নিতেছি, এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা? না, আমার মধ্যে যেটা কমফোর্ট ফিল করতেছি আমি সেটা নিয়ে যেতেছি, কিছু এমনও তো ওভারও তো চড়তে হয় মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই- মানে যেটাতে আপনি এটা কমফোর্ট ফিল এটাকে করতেছেন, আপনি ইউ আর কমফোর্টেবল, এটাকে মানে এইটাতে কমফোর্ট, এইটা আমি কেন কমফোর্টেবল জিজ্ঞেস এন্ড করছি আমি বলি অ্যাভেইলেবিলিটি, বলি বলি কমফোর্টেবল বলি এন্ড বলি তারা কমফোর্টেবল কিছু এন্ড এই অ্যাভেইলেবিলিটি। বন্ধু, আমরা আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র, আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয়। আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময়ে কিছু আশা না করে? যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনার থেকে কিছু আশা করতেছে না? না ভাই, বন্ধুত্ব না তো। হ্যাঁ, আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলনে আসছিল, হ্যাঁ, মানুষ তো টাকা নিয়ে রাস্তায় আসছিল, এই টাকা কোন দিনের জন্য? এই আচ্ছা, টাকা হচ্ছে মানুষের জন্য। হুম, হুম, যদি দেশে পোলাপাইন না থাকে আমি এই টাকা দিয়ে কি করব? এই ভিডিও গুলো তো আছে, ওই রাইট। মানুষগুলো এখনো আছে, ওই মানুষগুলো এখনো আছে যারা চায় না কোনোভাবে আর বাংলাদেশটা কোলাপস করুক, বাংলাদেশের মানুষ আশাহত হোক। এই ধরনের প্রচুর মানুষ আছে ভাই, সুতরাং প্রচুর মানুষ সুতরাং আছে যে টাকা আপনারা, না না, যারা এই কাজটা আচ্ছা ঠিক আছে করতে ঠিক আছে, আমি এটা করতে বুঝতে চায়। পারছি। সুতরাং টাকা আপনারা কোনো ওই যে পলিটিক্যাল পার্টিগুলি যেমন করে চান্দা নেয়, একটা রসিদ দেয় বা দেয় না, তারপর টাকা নিয়ে এরকম থাকে, তো আপনারাও যখন এই ব্যয়টা এগুলির জন্য টাকা নিতেছেন, এগুলি কোনো রসিদ টসিদ থাকতেছে না, এটা জাস্ট মুখে মুখে কথায় এই 50,000 টাকা দিল, এই রাস্তা দ্বারা 20,000 টাকা দিল, ব্যাপারটা কি এরকম? আচ্ছা, একটা প্রোগ্রাম আমরা কেমনে আয়োজন করি? হ্যাঁ, বলেন তো, একদম বলেন সহজ তো, কথা, এখানে বলেন তো। আমরা প্রোগ্রাম তর্কের আমরা খাতিরে কেমনে ধরে আয়োজন নেই, করি? ধরেন, আমরা তর্কের খাতিরে ধরে নেই এই এটা- প্রোগ্রামটাতে 1 লাখ টাকা ব্যয় হবে। এবার আপনি আমার ব্রেকআপটা দেখান। এবার আসেন প্রোগ্রামটা আয়োজন করে কিভাবে। একটা বিষয় প্রথমে মাথায় রাখতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে রাজনীতি বললাম, হুম, আমি শুরুতে বলছি সবার অংশগ্রহণ করেছে। হুম, এবার ধরেন খালেদ মহিউদ্দিন ভাই হুম, চাইতেছে হুম, তার এলাকায় মানুষ কথা বলতে চায়, হুম, তার এলাকায় যারা আন্দোলন করেছে
তারা আমাদের সাথে কথা বলতে চায়, তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা ক্ষুব্ধ, তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে, এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায়। আমরা সেখানে যাই। খালেদ মহিউদ্দিন কি করে, সেই প্রোগ্রামের আয়োজন করে, সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে, যারা আন্দোলন অংশীজন ছিল তারা থাকে, তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে, সিম্পল। ওকে, বাংলাদেশে যেহেতু 50 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে, সেই 50 লক্ষ খালেদ মহিউদ্দিনের এক একটার এক এক রকম চেহারা। কোনোটা বিএনপির খালেদ মহিউদ্দিন, কোনোটা জামায়াতের খালেদ মহিউদ্দিন, কোনোটা কমিউনিস্ট খালেদ মহিউদ্দিন, কোনোটা বড়লোক খালেদ মহিউদ্দিন, কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিউদ্দিন। আপনারা কি সব খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানেই যান? আমরা সব আমাদের একমাত্র লিটমাস টেস্ট ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর, এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে এবং এই যে আওয়ামী লীগ ফেসিবাদ বাদ দিয়ে সবার কাঠামোতে কাছে যান, আওয়ামী লীগ বাদ দিয়ে সবার কাছে যান। যারা এই যে গণ অভ্যুত্থানে ফেসিবাদ বিরোধী যে শক্তিটা ছিল, আমরা সবার কাছেই যাই, সবার কাছে যারা ডাকায় তাদের কাছেই যাই। আপনাদের লিটমাস টেস্ট হচ্ছে যারা আওয়ামী মানে গণ অভ্যুত্থানে যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করেনি, তারা বাদ দিয়ে আপনারা সবার কাছে যান। আপনারা Yes. কয়েকদিন আগে যে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে রিইনস্টেট করতে চাইলেন, এটা কি ওই প্রক্রিয়ার মানে লিটমাস টেস্টটা ওরা পার হয়েছিল? ওই প্রক্রিয়া লিটমাস টেস্ট, ওই ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। প্রথমত হচ্ছে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে, এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল, এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল, জেলে বসে নির্বাচন করেছিল, এবং সেখানে তারা হচ্ছে জয়ী হয়েছিল। ওকে, ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল, তাদেরকে ওই আপনারা অংশটা নিয়েছেন? আমাদেরকে ডেকেছে, আমরা নিয়েছি না, তাদেরকে আমরা ডেকেছে। এবং সেখানে কিছু কিছু জায়গায়, হ্যাঁ এটা ঠিক যে মানে এই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নাই, সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে। আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে তো রিইনস্টেট করার কোনো ওকে, ধরনের আমাদের পাওয়ার নাই। আমরা আমাদের জায়গা থেকে বলেছি, যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে, যদি মানুষের, আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে, কারণ এই প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে সুবিধাগুলো রয়েছে, সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেগুলো প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছানো যায় না। তো সুতরাং ওকে। সেটাকে কিভাবে রিভিজিট করা যায়, রিভালুয়েট করা যায়, সেই প্রস্তাবনাটা আমাদের জায়গা থেকে আমরা দিতে চেষ্টা করেছি। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা 1 ঘন্টা করি, কিন্তু জনাব হাসনাত আবদুল্লাহকে যেহেতু অনেকগুলি বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি, অ্যান্ড আই এম রিকোয়েস্টিং দি প্রডিউসার্স টু এক্সটেন্ড দি টাইম ফর অ্যানাদার 10 or 15 মিনিটস। ইফ হাসনাত, আপনি যদি আমাদের সাথে থাকেন আর কি, আমরা একটু 10-15 মিনিট বাড়াতে চাই, কারণ অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন অনুষ্ঠানটা। আমি খুব কম মানুষের সাথে কথা বলতে হচ্ছে ভয় পাই, আর মধ্যে আপনি একজন এখনো পর্যন্ত হচ্ছে। না, না আমরা আর না না, আপনি 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 ভয় পায় না, দেয়ার আর সো মেনি পিপল লাইক মি। আমি 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 শুধু কয়েকটা প্রশ্ন দিলে দ্রুত করি। যে সচিবালয়ে বেশ কিছু মন্ত্রণালয়ের দপ্তরে আমরা দেখছি যে অনেক কিছু পুড়ে গেছে, সেই পুড়ে যাওয়া কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়তে ব্যাঘাত ঘটেছে। অনেকে বলেছেন, আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে এই আগুনের পেছনে পলাতক আওয়ামী লীগ ও তাদের দোসররা জড়িত। এই আগুন থেকে আওয়ামী লীগ আসলে কিভাবে লাভবান হতে পারে? আর দুই হচ্ছে যে আওয়ামী লীগ তো আসলে দুর্নীতি করেছে শুধু 2-3টি মন্ত্রণালয়তে না, সবগুলি জায়গাতে। এখনো তো সেখানে নথি পুড়ে নাই, সেখান থেকে আমরা কি কি জিনিস তথ্য পাচ্ছি সেটা কবে দেখতে পাবো? নাকি সেই সব জায়গার নথিগুলিও পুড়ে যাবে? আজকে খুব সম্ভবত একটা, আমি আপনার টক শোতে আসার আগে আমি একটা নিউজ দেখেছি, জাস্ট হেডলাইন দেখেছি। এটা মনে হয় ইনভেস্টিগেশনের রিপোর্ট দিয়েছে, আর এই বিষয়ে আমাকে আরো জানতে হবে, ওকে, না জেনে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। ঠিক আছে। ফেনীতে কুমিল্লায় বন্যার সময় ত্রাণ বিতরণের উদ্যোগে হাজার হাজার মানুষ সামিল হয়েছিল। এই সময় আপনারা ত্রাণের টাকা নিয়ে অনেক কথা হচ্ছিল, এগুলির অনেক রকম জবাব দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দিতে এই সরকারের একজন উপদেষ্টা হেলিকপ্টারে চড়েছেন, তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে। এই বিষয়গুলো আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন, যে মানে এটি আসলে কিভাবে, কি ব্যাখ্যাটা কি আসলে, কেন হেলিকপ্টারে করে যাইতে হবে, মানে উনি গিয়া কম্বল দিলে কি হবে, না দিলে কি হবে, মানে বিষয়টা কি আসলে? আচ্ছা, দুইটা প্রসঙ্গ এসেছে। প্রথম প্রসঙ্গ হচ্ছে ত্রাণের বিষয়টা আমরা স্পষ্ট করেছি আমাদের জায়গা থেকে, এবং আপনি ত্রাণের যে রিপোর্টটা আপনার কাছে যদি না থাকে আমি সেটা পাঠিয়ে দেবো, যেটা অডিট ফার্ম থেকে সেটা করা হয়েছে, অডিট ফার্ম দিয়ে সেটাকে কি বলে, সেটাকে ওই যে অডিট করানো হয়েছে। সেখানে কিন্তু প্রথম পেজে হচ্ছে আমাদের ভুলগুলো লেখা হয়েছে। সেখানে খুব সম্ভবত 12 লক্ষ বা 13 লক্ষ টাকার, আমি যদি ভুল না করে থাকি, বলা হয়েছে এটা রিসিপ্ট নাই, মানে এই টাকাটা যে খরচ হয়েছে এটা রিসিপ্ট পাওয়া যায়নি। আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতোয়ারি রিসিপ্ট সাথে খরচ হয়েছে, এবং বাকি যে টাকাটা ছিল, আমি মানে এক্সাক্ট আমার ফিগার গুলো মনে নেই, সেটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে গভর্নমেন্ট তহবিলে হচ্ছে আমরা হস্তান্তর করেছি।
এবার দেখেন, যদি এখান থেকে অর্থ তছরূপ হতোই, তাহলে প্রথম পেজে লেখা হইতো না যে এখানে 12 লক্ষ টাকা রিসিপ্ট নাই। তো সেই জায়গাতে অর্থাৎ রিসিপ্ট ছাড়া 12 লক্ষ টাকা খরচ হয়েছে, এবং প্রত্যেকটা টাকার হিসাব আমরা হচ্ছে জনগণের ওকে কাছে ফাইন, আমরা দিয়েছি। আমরা 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 দ্বিতীয় মুভ যে ফরওয়ার্ড করি, হ্যাঁ, যে এই যে ধরেন দ্বিতীয় যে বলা প্রসঙ্গ, হইতেছে যে হেলিকপ্টার হেলিকপ্টারে করে প্রসঙ্গ, কম্বল দেওয়া। এই হেলিকপ্টার যে প্রসঙ্গ, এক্ষেত্রে দুইটা বিষয় আসতে পারে। সে যে একদিনে যতগুলো উপজেলা ছিল, উত্তর এই যে নীলফামারী, তারপর হচ্ছে পঞ্চগড়, আর অনেকগুলো উপজেলা ছিল, বা অনেকগুলো জেলার উপজেলা ছিল, সেখানে ভিজিট করেছে। দুইটা প্রশ্ন, হেলিকপ্টার দিয়ে হয়তো আসিফ এক্ষেত্রে কি বলবেন সেটা আসিফ বক্তব্য হয়তো দিয়েছেন, কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই, প্রচুর পরিমাণ যেহেতু অভ্যুত্থান পরবর্তী আমরা যেটা বলতে চাই, আসলে মানুষের দুইটা বিষয় আছে। এক হচ্ছে তাদের আমাদের প্রতি যে পরিমাণ প্রত্যাশা আছে, এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান, অথবা যে আশা পূরণ হয়েছে সেটা নিয়ে আসলে মানুষ কথা বলতে চায়, মানুষ ফিল করতে চায়, মানুষ কানেক্ট হইতে চায়, সেই জায়গায় হয়তো সে মানুষগুলোর কাছে ছুটে গিয়েছে। এবং আরেকটা বিষয় যে শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য সে উত্তরবঙ্গে গিয়েছে, এই বিষয়টি সত্য নয়, এটি অসত্য। কম্বল এটা হচ্ছে একটা উপলক্ষ ছিল, এটি ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ, এবং এই যে মানুষকে এই শুনতে এই যাওয়া, এই মানুষের কম্বল কি কাছাকাছি যাওয়া, এই মানুষের কম্বল কাছে কি পৌঁছানো। এই কম্বল কি হাসান, আপনি কি খোঁজ নিয়েছেন যে এই কম্বল তো সরকারি ত্রাণ থেকে গিয়েছে, মানে সরকারি টাকা থেকে কম্বল দেওয়া হয়েছে, তাই তো? এই আসিফ তো মনে হয় নিজ উদ্যোগে দেয় নাই, বা নিজের ফান্ড থেকে দেওয়ার তো বিষয়, ওর নিজের ফান্ড আছে বলতে আমি জানি না। ওকে, আর সরকারি উদ্যোগেই তো মনে হয় তাহলে দিয়েছে। কি সরকার সেই হেলিকপ্টার যাত্রারও ব্যবস্থা করেছে বিভিন্ন জায়গায় যাওয়া যায়? আমি যদি ভুল না করে থাকি, বা আপনি এই বিষয়ে আরো আমার থেকে আরো ভালো আমি অভিজ্ঞতা জাস্ট জানতে সম্পন্ন, চাইতেছি হাসনাত, আপনি সরকারি বলেন, যাতায়াত, সরকারি যে সরকারের টাকাই তো গেছে। মানে যদি মানে ওরা যারা সরকারি ব্যক্তি, সরকারি ব্যক্তিদের যাতায়াত তো সরকারি আপনার বহন কাছে করার কথা। আপনার কাছে এটা ঠিক, আমি যদি ভুল না করে আপনার থাকি, কাছে কি এটা এবং ঠিক, এই বিষয়ে আপনার কাছে কি এটা ঠিক মনে হয় যে ধরেন আওয়ামী লীগের আমলে এগুলো আমরা খুব বেশি পরিমাণে দেখছি, বিএনপি জাতীয় পার্টির আমলেও দেখছি যে সরকারি টাকার ত্রাণ সরকারের কাছে পৌঁছাই দিলে ডিসি ওনারাও গিয়ে পৌঁছাই দিয়ে আসতে পারে, কিন্তু এই যে জনসংযোগ করা, জনগণের সামনে হাজির থাকা, জনগণের সামনে রেলেভেন্ট থাকার জন্য নিজেও যাওয়া হেলিকপ্টারে করে, এটা ঠিক লাগতেছে? মানে ইট ইজ ওকে? এবং যদি আপনি ওকে নিজেই না হয়ে বললেন যে শুধু কম্বল দিতে তো যায় নাই, আরো দুই চারটা জনসংযোগ করা, মানুষ আসিফরে চিনা রাখুক, পরে পোস্টারে ছবি ব্যবহার হবে আপনার আসিফের হাসনাতের, এগুলির জন্যও তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? যে মানুষ যাতে চেহারাটা চিনে। মানুষকে ওখানে না গেলেও মানুষ চেহারা চিনে, ওই যে ওখানে গিয়া চেহারা পরিচিত করাইতে হইব। ওই সেটা না, খালেদ খালেদ মহিউদ্দিনকে পঞ্চগড় গিয়া পরিচিত করাইতে হইব, মনে কম্বল লাগবে বিতরণ মনে করা হয়। খালেদ মহিউদ্দিন, না খালেদ মহিউদ্দিন ওইটা না, খালেদ মহিউদ্দিনের এমনি মানুষ চেনে, ওকে, আসিফের মানুষ অমনিও চেনে। তো দাঁড়াইলো যে আসলে জনসংযোগটা বা মানুষের কথা শোনার জন্য উনি গেছেন, কম্বল দেওয়াটা একমাত্র উদ্দেশ্য ছিল না, তাই তো? কম্বল দেওয়াটা একমাত্র অবশ্যই উদ্দেশ্য ছিল না, সেখানে বেশ অনেকগুলো হচ্ছে আমি মানে ফ্যাক্ট বেস বা এভিডেন্স বেস কোয়ান্টিটেটিভ ইয়াটা বলতে পারছি না, কিন্তু অনেকগুলো উন্নয়নমূলক কাজের সেখানে উদ্বোধন করা হয়েছে। এবং এটা জনপ্রতিনিধি, তারা যেহেতু মানুষের প্রতিনিধিত্ব এখন করছে, তো সেই জায়গা থেকে মানুষ হচ্ছে মানুষের সাথে সংযোগ, এই মানে এই এই জিনিসটাকে, মানে এটাকে ক্রিটিক্যালি, খরচের বিষয়টাকে ক্রিটিক্যালি নেওয়া যায়, যে এটাকে আরো কিভাবে সফিস্টিকেটেড করা যেত, কস্ট ওকে, ফ্রেন্ডলি করা যেত, সেটা নিয়ে আলোচনা হইতে পারে, সেটা ওকে, নিয়ে অবশ্যই আলোচনা হইতে পারে। সে আলোচনাকে বন্ধ করে দিতে হবে বিষয়টা এমন না, আচ্ছা, সেটা নিয়ে আলোচনা হইতে পারে। লাস্ট হুম। লাস্ট প্রশ্ন আপনার, মানে শেষ প্রশ্ন যেটা দিয়ে আপনি শুরু করতেছিলেন, সেটা আমার একটু জানতে চাই যে সময় টেলিভিশনের কথা যদি আমরা বলি, যে সময় টেলিভিশনে জুলাইয়ের আগে সময় টেলিভিশনের একটা স্পষ্ট এবং প্রত্যক্ষ অবস্থান ছিল, এবং শেখ হাসিনার রেজিমে যেরকম হয়েছে যে মিডিয়াগুলি বেশিরভাগ সময় এমন কিছু রিপোর্ট করছে, সেটা কোনো কোনো সময় মিডিয়া দাবি করছে যে সেটা চাপে করছে, কোনো কোনো সময় মিডিয়া এটা একটা রেজিমরে সাহায্য করার জন্য নিজ উদ্যোগেও করছে, মানে শুধু চাপের জন্য কইরা নিজেরা এখন ভিকটিম প্লে করবে ব্যাপারটা নাও হইতে পারে, মানে নিজেও করছে। আমার অভিজ্ঞতা এরকম বলে যে নিজেরা থেকে তারা বেশি ভালো হইতে গেছে শেখ হাসিনার কাছে, এরকম আমি দেখছি, নিজেরাও করছে। এখন সময় টিভির ক্ষেত্রে এটা দুইটা অভিযোগই করা যেতে পারে, কিন্তু 5 আগস্টের পরে জিনিসটা যেটা হইলো, জনাব হাসনাত আবদুল্লাহর কাছে খবর আসলো, বা জনাব হাসনাত আবদুল্লাহ ভিডিও এভিডেন্স দেখলেন এরকম, যে সময় টিভি এখনো এই জিনিসটা করে যেতেছে, ব্যাপারটা কি এরকম? আচ্ছা ভাই, আমি আমাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি হ্যাঁ, আপনাকে। বলেন বলেন। আমাদেরকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠাই নিয়ে গেল 17 জুলাইয়ের পরে, হুম, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতে নিয়ে গেল, তখন আমাদের সামনে আমাদের একটা বক্তব্য দেয়া, আমরা বক্তব্য দিলাম যে 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 শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে, শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে, এবং এই যে মানুষ রাস্তায় নেমে আসছে সেটা অব্যাহত থাকবে। হুম। কিন্তু আমি নিজে দাঁড়ায় আছি, এই যে ইনফরমেশনটা এমন, সেখানে সময় টেলিভিশন স্পেসিফিক্যালি এটাকে টুইস্ট করলো, টুইস্ট না করে না ওই না না, অংশটাকে। জনাব আব্দুল্লাহ, আমাদের একদম সময় না, ভাই আপনি আমি সময় টেলিভিশনে 5 আমি আগস্টের শেষ কথা আর করি কইনি না, ভাই, 5 আগস্টের কথা আর ভাই আমি কইনি না, শেষ 5 করি আগস্টে একদম খারিজ ভাই, করে দেন। আমি হ্যাঁ, হ্যাঁ, আমি শেষ করি ভাই। হ্যাঁ, হ্যাঁ, বলেন। নিউজগুলো কেমনে হইতো, আমি তো ভিকটিম ভাই,
আমি তো সেটাই 5 আগস্টের দেখছি কথা আর কোয়েন না, আমরা সবাই আমি সাক্ষী দিতেছি, ভাই আপনারা ভিকটিম ভাই সময় টেলিভিশন কইতাছি দিয়া। বা আমার কল লাগবে ভাই, হ্যাঁ আমার বলেন কল লাগবে। বলেন বলেন। কারণ আপনি দেখবেন যে যেখানে হইছে, তার মানে আপনি যদি বলেন যে কেউ চাপে বইরা করছে, না, আমি তো এটা চাপে বললাম না, বইরা তো করে আমি তো নাই, বললাম সে ভালোবাসাও করছে, সে ভালো ভালোবাসাও সাজার লেগেও করছে, করছে, ইয়েস, ভালো সাজার লেগে ভালো করছে, এটা আমি সাজার কইছি জন্য কিন্তু, করছে, হয়তো আপনি শুনেন না, আমি কইছেন, কইছি কিন্তু এটা করছে। করছে। আর তাহলে প্রশ্নটা কোন জায়গায় ছিল? প্রশ্ন ছিল হচ্ছে 5 আগস্টের পরের ঘটনা নিয়ে, যখন হচ্ছে আমরা নতুন সরকার দেখলাম, তারপরে কি এমন ঘটনা নিয়ে, মানে হাসনাত আব্দুল্লাহ তো আসলে যদি সময় টেলিভিশনে 5 আগস্টের আগে যাইতো, আগে যাইয়া সময় টেলিভিশনে এগুলির দাবিটা জানায় আসতো, আমরা এইটাতে কোনো আলাদা আপত্তির কোনো কিছু দেখতাম না, কারণ এটার মধ্যে সরকার কাজ করতেছে না, সরকার হচ্ছে মিডিয়া প্রতিষ্ঠানগুলির ধ্বংস করে ফেলছে, তো এর মধ্যে আর কাজ করবে কি? আমরা দেখছি কিন্তু বিটিভিতে আগুন দেওয়া হয়েছে, মানুষের রাগ ক্ষোভ সবকিছুর মধ্যে ছিল। বিটিভির আগুন দেওয়া নিয়েও আমি একটা প্রশ্ন করি নাই, একটা প্রশ্ন আমি করি না, আপনি দেখবেন বিটিভির আগুন দেওয়া নিয়ে, কিন্তু সময় টেলিভিশন আপনার যাওয়া নিয়েও আমি প্রশ্ন তুলতেছি, বিকজ এটা 5 আগস্টের পরে, ওই জায়গাটাতে আমি জানতে চাইছিলাম যে 5 আগস্টের পরে কি করলো। আগেরটা তো আমি মাইনা নিছি, আগেরটা আচ্ছা, তো মাইনা নিছি একদম হ্যাঁ, 100%। ওকে, 5 আগস্টের পরেও যখন আমরা শুনছি, আমরা জানি যে ওইখানের পরিচালনা পর্ষদ, তারপর হচ্ছে ওইখানের যে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি ওখানে আছে, এবং যারা 5 আগস্টের পরবর্তী সময়, আমার কাছে একাধিক ফুটেজ আছে, সেখানে হচ্ছে ইন্টেনশনালি হচ্ছে প্রেসক্রাইব নিউজ করেছে, বক্তব্যকে টুইস্ট করে সেখানে পরিচালনা করেছে, সেই জন্য 5 আগস্ট পরবর্তী সময়ে সেখানে আমাদেরকে যেতে হয়েছে। এখানে দুইটা বিষয়, এক, যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মিডিয়াকে যেভাবে হচ্ছে, যারা হচ্ছে দোষী, যেভাবে হচ্ছে বিচার